আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, দেশ কোথায় গোপালী? ছিল 2013 সালের 29শে ডিসেম্বর ঢাকার গুলশানের ৭৯ নম্বর রোডের ফিরোজা ভবন, বিএনপি চেয়ারপারসন এবং 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন। বাইরে তখন এক রুদ্ধশ্বাস ও থমথমে পরিস্থিতি। মোড়ে মোড়ে জলকামান, টিয়ারশেল আর রায়ট গিয়ার নিয়ে প্রস্তুত তৎকালীন ক্ষমতাসীনদের অনুগত শত শত দাঙ্গা পুলিশ। আর ঠিক ফিরোজার প্রধান ফটকের দুই পাশে আড়াআড়ি করে দাঁড় করিয়ে রাখা হয়েছে সুপরিকল্পিত বালু আর ময়লার মেগা ট্রাক। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি বানচাল করতে অবরুদ্ধ করে রাখা হয়েছে দেশের অন্যতম শীর্ষ এক রাজনৈতিক নেত্রীকে। সেদিন যখন অবরুদ্ধ অবস্থা ও অন্যায় ব্যারিকেড ভাঙতে ক্ষুব্ধ বেগম খালেদা জিয়া বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছিলেন, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা একদল অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা প্রোটোকলের সমস্ত নিয়ম ভেঙে সাবেক প্রধানমন্ত্রীর সাথে তীব্র বেয়াদবি শুরু করেন। ক্ষমতার বড়াই আর দম্ভে অন্ধ হয়ে তৎকালীন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা বেগম জিয়াকে নানাভাবে বিরক্ত করেন, কটাক্ষ করেন এবং গায়ের উপরে উঠে যাওয়ার মতো ধৃষ্টতা দেখান। পোশাকের আড়ালে সেদিন সেই কর্মকর্তারা ভুলে গিয়েছিলেন যে ক্ষমতার লাঠি চিরকাল এক হাতে থাকে না। অপমানিত ও চরম বিরক্ত বেগম খালেদা জিয়া সেদিন ওই কর্মকর্তাদের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে সেই ঐতিহাসিক ও দূরদর্শী বাক্যটি উচ্চারণ করেছিলেন, দেশ কোথায় গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে সময় না। ঘুরেছে 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক মহাবিপ্লবের পর 2026 সালের ঠিক এই জুলাই মাসে এসে সেই দম্ভের চড়া মাশুল দিতে হচ্ছে ওই কর্মকর্তাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক হাই ভোল্টেজ প্রজ্ঞাপনে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিসিএস পুলিশ ক্যাডারের বিতর্কিত শীর্ষ কর্মকর্তাদের। আর এই তালিকার সবচেয়ে আলোচিত ও বহুল চর্চিত নামটি হল বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ডক্টর শামসুন নাহার। তৃণমূলের মানুষ এবং সাধারণ সমাজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, এটি কোনো সাধারণ প্রশাসনিক বদলি নয়, এটি হলো অতীতের অন্যায়ের এক নির্মম এবং ঐতিহাসিক ফল। ক্ষমতার অপব্যবহার করে যারা একদিন দেশের শীর্ষ নেত্রীকে অশ্রুসিক্ত করেছিলেন, আজ সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারা অনুযায়ী জনস্বার্থে সরাসরি রাষ্ট্রপতির আদেশে তাদের ক্যারিয়ারের কফিনে শেষ ব্রেকটি ঠুকে দেওয়া হলো। শামসুন নাহারের ফাইলটি টেবিল থেকে খোলার পর চোখ আটকে যায় তার সিভির দিকে। প্রথম দেখায় যে কেউ ভাববে তিনি একজন পরম মেধাবী এবং সফল ক্যারিয়ারিস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি থেমে থাকেননি। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন MBA ডিগ্রি। এমনকি 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও লাভ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে যুক্ত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসির সাথে, যেখান থেকেই মূলত পুলিশ বিভাগে কাজ করার আগ্রহ তৈরি হয়েছে তার। বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের পর দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এত উচ্চশিক্ষা, এত বড় আন্তর্জাতিক ডিগ্রি আর পিএইচডি করে কী লাভ হলো যদি তার ভেতরের নৈতিকতা আর ইনসাফের বোধটাই লোপ পেয়ে যায়? শিক্ষা মানুষকে নম্র করে, কিন্তু শামসুন নাহারের ক্ষেত্রে ঘটেছিল তার ঠিক উল্টো। ক্ষমতার কাছাকাছি গিয়ে তিনি রূপ নিয়েছিলেন এক কঠোর দলীয় দোসরে। গুলশানের সেই ঐতিহাসিক বালু ট্রাকের ব্যারিকেড এবং বেগম জিয়ার ব্যক্তিগত সীমানায় জোর করে ঢুকে পড়ার অন্যতম হোতা এবং গোপালী সিন্ডিকেটের সামনের সারির মুখ ছিলেন এই শামসুন নাহার। সাধারণ মানুষ বলছেন, শুধু বাধ্যতামূলক অবসরে পাঠানোই এই অসভ্য আচরণের শেষ শাস্তি হতে পারে না। একজন পিএইচডিধারী পুলিশ কর্মকর্তা যখন দেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রীর সাথে রাজনৈতিক গুন্ডার মতো ধাক্কাধাক্কি করতে যান, তখন তা পুরো পুলিশ বিভাগের কপালে এক কলঙ্কের তিলক এঁকে দেয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের সচেতন রাজনৈতিক মহলে এখন একটি খবর সবচেয়ে বেশি ডালপালা মেলছে। এই নারী পুলিশ কর্মকর্তার জন্য কেবল অবসরের চিঠি শেষ কথা নয়, এবার তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি। ভেতরের গোপন সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার স্বৈরাচারের দোসরদের সহজে ছেড়ে দিতে নারাজ। ডক্টর শামসুন নাহারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, জ্যেষ্ঠ নাগরিকদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন এবং গত 15 বছরে অবৈধ উপায়ে অর্জিত বিশাল অবৈধ সম্পদের তদন্ত শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন এবং
সিআইডি। তাকে এবার আইনের পূর্ণ আওতায় আনা হচ্ছে। খুব শীঘ্রই তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে যেতে হবে। একই সাথে তার নামে এবং বেনামে থাকা সমস্ত অবৈধ সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট এবং ফ্ল্যাট বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। যেহেতু ইতিমধ্যে 1/11-এর পর এবং পরবর্তী আমলগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুলশানের ঘটনায় জড়িত একাধিক কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং নাগরিক অধিকার হরণের মামলা দায়ের করা হয়েছে, তাই শামসুন নাহারের এই কড়া আইনি ফাঁদ থেকে বাঁচার কোনো লুপহোল বা রাস্তা খোলা নেই। শামসুন নাহারের এই পতন আসলে বাংলাদেশের পুলিশ বাহিনীর একটি বিশেষ অন্ধযুগের সমাপ্তির প্রতীক। এই অসভ্য এই যে মহিলা, দেশ কোথায় গোপালী? সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আমরা যেদিন সবাই বের করে দেবো। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। এক যুগেরও বেশি সময় আগে অবরুদ্ধ এক নেত্রীর এই আর্তনাদ আর ক্ষোভের কথা মনে আছে আপনাদের? সেদিনের সেই ক্ষুব্ধ নেত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর যার দিকে আঙুল তুলে তিনি কথাগুলো বলছিলেন, তিনি ছিলেন তৎকালীন এক অহংকারী পুলিশ কর্মকর্তা। সেদিন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে চরম অধ্যত্বপূর্ণ আচরণ করেছিলেন, তাদের আজ কি পরিণতি হয়েছে? প্রকৃতির বিচার যে কত নিখুঁত, তার কর্মের ফল যে কাউকেই সহজে ছাড়ে না, তার সবচেয়ে বড় প্রমাণ আজ দেশের চোখের সামনে। সময়ের চাকা ঘোরে, আর সেই ঘূর্ণনে একসময় যারা ধরাকে সরা জ্ঞান করতেন, যাদের ইশারায় দেশের আইন উঠত আর বসত, আজ তাদেরই জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। চরম অপমান আর লাঞ্ছনার শিকার হয়ে হারাতে হচ্ছে সাধের চাকরি। কেউ পালাচ্ছেন, কেউ বা বন্দী হচ্ছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। ক্ষমতার পালা বদলে আজ কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সেই দম্ভের সাম্রাজ্য, আর কারা কারা পাচ্ছেন তাদের অতীত কর্মের চরম শাস্তি। চলুন আজ সে অজানা আর রোমাঞ্চকর ইতিহাসের পাতা উল্টে দেখি। 2013 সালের শেষ দিক, দেশ জুড়ে একতরফা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের দামামা বাজছে। গণতন্ত্র রক্ষার শেষ চেষ্টা হিসেবে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ডাক দিলেন মার্চ ফর ডেমোক্রেসি বা ঢাকা অভিমুখে অভিযাত্রার। লক্ষ্য ছিল 29 ডিসেম্বর সারা দেশ থেকে লাখো মানুষকে ঢাকায় জড়ো করে তৎকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করা। কিন্তু সেই কর্মসূচি যে কোনো মূল্যে রুখে দিতে মরিয়া হয়ে ওঠে সরকার, আর এই কাজে তারা রাজনৈতিক দলের মতো ব্যবহার করে পুলিশ বাহিনীকে। গণতন্ত্রের সেই কণ্ঠ রোধ করতে সেদিন রচিত হয়েছিল এক জঘন্য নাটক। বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাকে পরিণত করা হয় এক ভয়ঙ্কর কারাগারে। 5 জানুয়ারি 2014 সালে নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেত্রীকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখতে সেদিন ব্যবহার করা হয়েছিল বালু ভর্তি ট্রাক। একটি বা দুটি নয়, পুরো 5টি বালু ভর্তি বিশাল ট্রাক বিভিন্ন কায়দায় আড়াআড়ি করে দাঁড় করিয়ে আটকে দেয়া হয় ফিরোজার প্রবেশপথ। এই সুদূর প্রসারী ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। তিনি খুব ভালো করেই জানতেন, খালেদা জিয়া যদি সেদিন একবার রাস্তায় নামতে পারেন, তবে জনতার যে ঢল নামবে তাতে একতরফা নির্বাচন কোনোভাবেই সম্ভব হবে না। তাই বেনজির আহমেদের নির্দেশে এবং উপ কমিশনার খন্দকার লুৎফুল কবির, এডিসি আয়েশা সিদ্দিকা, এসি শামসুন নাহারের মতো অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে সেদিন খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়। পরদিন সকালে সেই অবরুদ্ধ অবস্থা ভেঙে বেগম জিয়া যখন নিজের গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করেন, তখনই ঘটে সেই বহুল আলোচিত ঘটনা। বাসার গেটের সামনে চরম ঔদ্ধত্য নিয়ে তার গাড়ির সামনে বাধা হয়ে দাঁড়ান তৎকালীন এডিসি আয়েশা সিদ্দিকা। অন্যদিকে আরেক পুলিশ কর্মকর্তা এসি শামসুন নাহার তার অধীনস্থ পুলিশ সদস্যদের ধমক দিয়ে বলছিলেন, শক্ত দেয়াল তৈরি করেন, ম্যাডাম যেন কোনোভাবেই বের হতে না পারে। সরাসরি খালেদা জিয়ার মুখের উপর তিনি বলেছিলেন, সব পথ বন্ধ, তাকে ভেতরেই থাকতে হবে। দীর্ঘ আপোষহীন রাজনৈতিক জীবনে বেগম জিয়াকে সেদিন যতটা মানসিক কষ্ট দেয়া হয়েছিল তা আর কখনো দেখা যায়নি। ক্ষোভে ফেটে পড়ে তিনি সেদিন পুলিশ কর্মকর্তাদের বলেছিলেন, আপনারা আমার বাসার ভেতরে কেন ঢুকে গিয়েছেন? দেশ কোথায়? গোপালী? একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে এমন অমানবিক আচরণ, এমন বেয়াদবি আর শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের পুরস্কার সেদিন তারা হাতে হাতেই পেয়েছিলেন। তৎকালীন সরকার তাদেরকে পুরস্কৃত করতে একটুও কার্পণ্য করেনি। বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার করে র্যাব প্রধান এবং পরবর্তীতে পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি হয়েছিলেন। গড়ে তুলেছিলেন হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়। আজ তিনি দুর্নীতির দায়ে দেশান্তরী। অন্যদিকে সেদিন খালেদা জিয়ার সাথে অধ্যত্ত দেখানো শামসুন নাহার রাতারাতি সরকারের গুড বুকে চলে যান।
পুরস্কার হিসেবে তিনি চাঁদপুর এবং গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলার এসপি বা পুলিশ সুপারের দায়িত্ব পান। দাপটের সাথে চাকরি জীবন পার করে তিনি অতিরিক্ত ডিআইজি পদেও পদোন্নতি লাভ করেন। একইভাবে এডিসি আয়েশা সিদ্দিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার এসপি বানানো হয়। পরবর্তীতে তিনিও অতিরিক্ত ডিআইজি পদে